হারুন ভাই শুরু করেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি মোহাম্মদ হারুন, প্রগতি টেলিভিশন ইউএস এর ধারাবাহিক অনুষ্ঠান সমসাময়িক রাজনীতি ও বিশিষ্টজনের ভাবনার পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজ 1 মার্চ সোমবার কমরেড তাজুল দিবস। 1984 সালের এই দিনে 37 বছর পূর্বে তৎকালীন বাংলাদেশে কুখ্যাত স্বৈরশাসক হুসাইন মোহাম্মদ এরশাদের স্বৈরতন্ত্র থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচাতে আন্দোলন করতে গিয়ে এরশাদ সরকারের পেটুয়া বাহিনীর হাতে আদমজিতে নির্মমভাবে শহীদ হন কমরেড তাজুল ইসলাম। মেহনতি মানুষের সংগ্রামে বিদ্রোহে এখনো প্রেরণা যোগায় কমরেড তাজুলের নাম। তাই প্রগতি টেলিভিশন ইউএস এর কমরেড তাজুল স্মরণে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও কমরেড তাজুল শিরোনামে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছে। আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা এমন 5 জনকে আমন্ত্রণ জানিয়েছি যারা এক সময় বাংলাদেশের কেন্দ্রীয়ভাবে কিংবা বিভিন্ন জেলায় ছাত্রনেতা হিসাবে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন। তারা সকলেই বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। আসুন শুরুতে পরিচিত হয়ে নিই আজকের অতিথি আলোচকদের সাথে। আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা জুলফিকার হোসেন বকুল। তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। উপস্থিত আছেন কবি ও লেখক মোহাম্মদ আলী সিদ্দিকী। তিনি সাবেক ছাত্র ইউনিয়ন নেতা, ছাত্র আন্দোলন এবং শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা মিল্টন বড়ুয়া। তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম উত্তর জেলার সহসভাপতি এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জাতীয় পরিষদ সদস্য ছিলেন। উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা জাকির হোসেন বাচ্চু। তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদের সভাপতি ও কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ছিলেন। আমাদের মাঝে আলোচক হিসেবে আরো উপস্থিত আছেন চট্টগ্রামের এক সময়কার তুখুর ছাত্রনেত্রী কাকলি বিশ্বাস। তিনি চট্টগ্রাম মহানগর ছাত্র ইউনিয়নের সহসভাপতি ও পরে বাংলাদেশ যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। আমাদের আজকের এই অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও কমরেড তাজুল। এই বিষয়ে আমি আমাদের আজকের আলোচক অতিথিবৃন্দকে অনুরোধ জানাবো আলোচনা করার জন্য। তবে শুরুতে আমি আলোচনার জন্য আহ্বান জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের একমাত্র নারী আলোচক, আমাদের সকলের প্রিয় একজন মানুষ, কাকলি বিশ্বাসকে। ধন্যবাদ হারুন, ধন্যবাদ প্রগতি টেলিভিশন আজকের দিনে এরকম একটা আয়োজন করার জন্য, কমরেড তাজুল ইসলামকে স্মরণ করার সুযোগ করে দেওয়ার জন্য প্রগতি টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমেই শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই কমরেড তাজুল ইসলামকে। স্বৈরাচার বিরোধী আন্দোলন করার সময় আজকে থেকে 37 বছর আগে 1984 সালের 1 মার্চ উনি ওনার জীবনকে উৎসর্গ করেছিলেন। আদমজি জুট মিলে বদলি শ্রমিক হিসেবে কাজ করেছিলেন। যে মানুষ নিজের সর্বোচ্চ শিক্ষা জীবন অর্থনীতিতে মাস্টার্স করার পরেও যিনি হতে পারতেন দেশের একজন স্বনামধন্য অধ্যাপক, আমলা বা বড় যে কোনো সরকারি চাকরিতেই উনি নিজেকে নিয়োজিত করতে পারতেন, সেসব কিছু না করে উনি নিজেকে শ্রেণীচ্যুত করেছেন দেশের সাধারণ মানুষের মাঝখানে কাজ করার জন্য। আদমজি জুট মিলে বদলি শ্রমিক হিসাবে কাজ করেছেন এবং ওখানেই উনি যে বস্তিতে নিজের পরিবার সন্তান সহ ছিলেন, সেটা আমাদের জন্য একটা বিশাল বিষয় যে সাধারণ মানুষের পক্ষে এটা সম্ভব না। উনি যেভাবে নিজেকে তৈরি করেছিলেন মানুষের জন্য কাজ করতে। উনি যখন মারা যান, আসলে ওই সময়টাতে আমি ছাত্র ইউনিয়ন করি না, তখন 1984 সাল, মাত্র আমি মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। ওই সময় পত্রিকাতে দেখলাম এক নজর, পড়ারও সময় ছিল না, কেননা আমার মাধ্যমিক পরীক্ষার জন্য আমরা প্রস্তুতি তখন নিচ্ছিলাম। যাই হোক, মে মাসে 1984 সালের মে মাসে আমি প্রথম ছাত্র ইউনিয়নে আসি মাধ্যমিক পরীক্ষার পরপরই। তখনই ওনার যে গল্প, আমার যে তখনকার যে ছাত্র নেতারা ছিলেন ওনাদের কাছ থেকে শুনেছি যেন রূপকথার গল্পকেও হার মানায় তাদের যে জীবন, ওনার যে জীবন, বা ওই সময় যে সমস্ত ছাত্ররা ছাত্র জীবন শেষ করে কমিউনিস্ট পার্টির নির্দেশে ক্ষেত মজুর আন্দোলনে চলে গেছেন, বিভিন্ন শ্রমিক সংগঠনে চলে গেছেন, শুধু
তাজুল ইসলাম না, আমি দেখেছি ওই সময়ে আমাদের যে এখন বর্তমান সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমও ক্ষেত মজুর সমিতির সাথে ছিলেন, গণসংগঠনে কাজ করেছেন। আমাদের মোহাম্মদ শাহ আলম যিনি এখন সেক্রেটারি, উনি আনোয়ারা জুট মিলে বৈদ্যুতিক শ্রমিক হিসেবে কাজ করেছেন। ওনাকে তো আমরা সরাসরি দেখেছি। ওনাদের সাথে আমি কিন্তু তাজুল ইসলাম যে কাজ করে গেছেন, জীবনকে উৎসর্গ করেছেন, তার পাশাপাশি আমি স্মরণ করতে চাই ওনাদের যে জীবন সঙ্গী নাসিমা ইসলাম, ওনার যে জীবন সঙ্গী, উনি যে তার জীবনকেও যেভাবে উৎসর্গ করেছেন ওনাকে সহযোগিতা করতে গিয়ে, তার বাচ্চার দুধের খরচ পর্যন্ত একসময় দিতে পারছিলেন না তাজুল ইসলাম। এগুলো আমরা পরবর্তীতে শুনেছি, ওনার স্ত্রীর মুখেই শুনেছি। এবং নাসিমা ইসলাম একসময় গল্পও করেছিলেন যে বিভিন্ন প্রসঙ্গে যখন কথা হয়েছিল আলাপচারিতায় বা মহিলা পরিষদের প্রোগ্রামে, যে নাসিমা ইসলামের পিতা তাজুল ইসলামকে ছেড়ে চলে আসার জন্য নাসিমা ইসলামকে অনেক প্রেশার ক্রিয়েট করেছিল, কিন্তু নাসিমা ইসলাম কিন্তু তাজুল ইসলামকে এমন ভাবে সাহচর্য দিয়েছিলেন যার কারণে তাজুল ইসলামকে এগিয়ে যেতে সহযোগিতা করেছিলেন। এটা কিন্তু আমাদেরকে ওনাদের প্রতি শ্রদ্ধা জাগায়। এবং আমি মনে করি যে আমাদের সহযোদ্ধাদের যারা সহধর্মিণী রয়েছেন তাদের কাছ থেকেও আমাদের কিন্তু প্রচুর শিক্ষণীয় আছে জীবনচারিতার ক্ষেত্রে। আমরা যখন এই সমস্ত গল্পগুলো ছাত্র ইউনিয়ন করার সময়তে শুনেছিলাম, এই রূপকথার মতন গল্পগুলো শুনে নিজেরা অবাক হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল যেন আমরাও যখন আমাদের শিক্ষা জীবন শেষ করে আমরা যদি এরকম তাজুল হতে পারি, তাজুলের মতন একজন হতে পারি। এরকম আমরা অনেকেই হয়তো সেই স্বপ্ন দেখেছি, কিন্তু সেই স্বপ্নকে আমরা হয়তো বাস্তবে রূপ দিতে পারিনি। আমার আশা থাকবে যে এখন যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, যেভাবে রাজনীতিতে এখন নষ্টামি চলে এসেছে, লুটেরাদের হাতে চলে গেছে রাজনীতি, ব্যবসায়ীদের হাতে চলে গেছে রাজনীতি, সেখান থেকে যদি আমরা আবার সুস্থ ধারার রাজনীতিতে নিজেদেরকে ফিরিয়ে আনতে পারি, দেশকে ফিরিয়ে আনতে পারি, তাহলে তাজুল ইসলামের মতন আমাদের আরো সহযোদ্ধাদের দরকার রয়েছে। আমাদের যে স্বপ্ন দেখতে সহযোগিতা করেছিলেন তাজুল ইসলাম, আমাদের বর্তমান নেতৃত্ব যদি তরুণদের মধ্যে সেই আশার সঞ্চার আবার করতে পারে, আবার স্বপ্ন দেখাতে সহযোগিতা করতে পারে, নতুন নতুন তাজুল যদি তৈরি করার মতন মন মানসিকতা তৈরি করবার জন্য তারা সচেষ্ট হন, আমার মনে হয় আমাদের দেশ আবার স্বপ্ন দেখতে পারবে। আমরা আবার স্বপ্ন দেখতে পারবো নতুন করে শোষণহীন সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা যেন আবার এগিয়ে যেতে পারি। পরবর্তীতে আবার কথা হবে। তাজুল ইসলামকে আবার লাল সালাম জানাচ্ছি। আমি অন্যান্য আলোচকদের কথা শুনবো, নিজেকে সমৃদ্ধ করব, এই আশাবাদ রাখছি। ধন্যবাদ। ধন্যবাদ কাকলিদি। এখন আমি আলোচনার জন্য আহ্বান জানাচ্ছি সাবেক ছাত্রনেতা মিল্টন বড়ুয়া। তিনি আলোচনা করবেন। এতক্ষণ কাকলিদি কমরেড তাজুল সম্পর্কে, তার আন্দোলন সম্পর্কে অনেকগুলো স্মৃতিচারণ করলেন। মিল্টন দার কাছে আমার আহ্বান থাকবে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশে কমরেড তাজুল কেন আরো বেশি প্রাসঙ্গিক, এই বিষয়গুলো আলোচনায় নিয়ে আসবেন। ধন্যবাদ। ধন্যবাদ হারুন এবং প্রগতি টিভি আলোচক বৃন্দ আছেন এবং যারা এই অনুষ্ঠানটা দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে গেলে তাজুল ভাইয়ের স্মৃতির প্রতি প্রথমে জানাই শ্রদ্ধা, এবং পাশাপাশি তাজুল ভাইয়ের উত্তরসূরি যারা বর্তমান অবস্থায় আজকের দিনে যারা কারাগারে গেছে, একটা ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে যে লেখক মোস্তাক আহমদের যে মৃত্যুবরণ, সেটার প্রতিবাদ জানাতে গিয়ে যারা এখন জেলে আছেন, কারাগারে রুদ্ধ আছেন, তাদের সবার মুক্তি দাবি করে আমি কয়েকটা কথা বলবো। তা আমাদের ছাত্রী নেত্রী তখনকার কাকলি বিশ্বাস যা বলেছে, তাতে তো তাজুল ভাইয়ের এটা এসেছে। এখানে আমি আবার সময় নষ্ট করার ইয়েতে যাবেন। আমি শ্রদ্ধা জানাই তাজুল ভাইয়ের প্রতি। এবং তাজুল ভাই যখন কথাটা এসছে যে তাজুল ভাই কেন প্রাসঙ্গিক, তাজুল ভাই প্রাসঙ্গিক হবে, তাজুল ভাইয়ের জীবনটাকে উনি উৎসর্গ করেছিলেন মানুষের মুক্তির জন্য।
উনি চাইতেন যে উনি যদি চাইতেন উনি তো একটা কিছু নিয়ে একটা সিকিউর লাইফ উনি মেনটেন করতে পারবেন সারা জীবনের জন্য, সেটা না করে মুক্তির আন্দোলনে শরিক হয়েছিলেন এবং মুক্তির আন্দোলনের সঠিক পথটা বেছে নিয়েছিলেন, যেখানে যে কঠিন কাজটা যে শ্রেণীচ্যুত হয়ে একজন শ্রমিক শ্রেণীর মাঝে চলে যাওয়ার সেই অবস্থাটুকু উনি করতে পেরেছিলেন এবং নিজের জীবনটা পর্যন্ত সেখানে উনি দিয়ে গেছেন। সুতরাং যখনই মানবতার প্রশ্ন আসবে, যখনই মুক্তির প্রশ্ন আসবে, যখনই শোষণের বিনাশের প্রশ্ন আসবে, তখনই তাদুর্বে প্রাসঙ্গিক হয়ে থাকবেন। তাদুর্বে উত্তরসূরি যারা তার অনুসরণ করতে পেরেছেন তারা তার পূর্বসূরি তাদের কথাগুলো আসবে। আমি বর্তমান অবস্থার প্রেক্ষিতে যখন বলতে যাব তখন তো বলতে হবে এই কথাটা যে বর্তমান অবস্থাটা কৃষিটা যদি দেখতে যাই, আমরা যদিও আমাদের আজকের সঞ্চালক বলেছেন যে আমরা সবাই ইউএসএ তে থাকি, হ্যাঁ এটা সত্য, তবে আমরা দেশে যাই না সেটা না, আমরা আমাদের মাতৃভূমিকে ভুলে গেছি তেমনটা না। আমরা যে শিক্ষাটা পেয়েছিলাম সেদিন আমরা সবাই তাজুল হব বলেছিলাম, হতে কতটুকু পেরেছি না পারি নাই এটা তো সত্য। তো আমরা দেশে যাই, দেশে গেলে কি দেখি, একবার দেশে গেলাম দেখলাম কি যে তখন কোরবানির দিন আসছে, এখন নেতার ছবি আর গরুর ছবি দিয়ে একটা ব্যানার টাঙানো হয়েছে যে শুভেচ্ছা, নেতার শুভেচ্ছা জানাচ্ছে, একদিকে গরুর মাথা একটা দিয়েছে আরেকদিকে একটা দিয়েছে নেতার মাথা। তাহলে রাজনীতিতে কোন জায়গাতে চলে যাচ্ছে সেটাও দেখা যায়। বর্তমান বাংলাদেশের পরিস্থিতির সাথে দুই একটা লাইন বলি, বেশি বলবো না। সেটা হচ্ছে যে কাশিমবাজার কারাগার বলে যে কারাগারের মধ্যে এখন মোস্তাক সাহেব কয়েকদিন আগে মৃত্যুবরণ করলেন। তার অপরাধটা তেমন কিছু না, একটা নষ্ট আইনের কষ্ট নিয়ে ওনাকে মরতে হলো, কথাটা একটুকু। এবং সেই কাশিমবাজার কারাগারে উনি একজন লেখক একটা কার্টুন লিখেছে, কার্টুনকে শেয়ার করার কারণে তাকে মৃত্যুবরণ করা হলো। কার্টুনটা উনি বানাননি, উনি শেয়ার করেছেন, ওনার ভালো লেগেছে শেয়ার করেছে, এইটুকু অধিকার ওনার ছিল না। আবার সেই কাশিমবাজার কারাগারে হলমার্ক কেলেঙ্কারির মানুষগুলো জামাই আদরে আছে, তাদের সব সুযোগ সুবিধা দেওয়া হয়েছে কিনা আমি জানি না এই জামাই আদর করতে গিয়ে। তবে আমি দেখলাম কিছুদিন আগে একটা ইয়ে দেখা যেত তাদের যে সঙ্গিনী কিংবা টেম্পোরারি সঙ্গিনী ওখানে কারাগারে গিয়ে তাদের সাথে কয়েক ঘন্টা কাটিয়ে আসার জন্য সুব্যবস্থা করা হয়েছে। একই কারাগারে দুঃখজনকভাবে বলতে হচ্ছে যে মোস্তাক আহমদ সাহেব মারা গেছেন। এই হচ্ছে দেশের অবস্থা। আমাদের দেশ উন্নয়নশীল দেশের তালিকায় যাচ্ছে, ডামাডোল পিটানো হচ্ছে, আমারও খুশি লাগছে আমাদের দেশটা তো উন্নয়নশীল দেশের পর্যায়ে যাচ্ছে। মনে হয় আমরা আরো উন্নয়নশীল দেশ না, শুধু আমরা উন্নত দেশে পরিণত হব। সেখানে বলা হচ্ছে যে $1200 পর্যন্ত লাগে যদি মাথা পিছু আয় হয়, তাহলে এটা উন্নয়নশীল দেশের মধ্যে যায়। আমাদের দেশে $1800 আছে মাথা পিছু আয়, এবং মাথা পিছু দেনা কতটুকু আছে এই কথাটা বলা হচ্ছে না। এটাতে কি 100-এর মধ্যে আছে নাকি 1000-এর মধ্যে গেছে সেই কথাটা বলা হচ্ছে না, ঢামাডোল পিটানো হচ্ছে। দেশের মধ্যে নারী প্রধানমন্ত্রী, নারী বিরোধী দলের নেত্রী, নারী স্পিকার, নারী বিরোধী দলের নেত্রী, এইভাবে মিলে সব জায়গায় নারীর ক্ষমতায়ন, সরাসরি নির্বাচিত নারী প্রতিনিধি আছে, আবার সংরক্ষিত আসনে নারী প্রতিনিধি আছে, কিন্তু নারীর জন্য আইনও আছে, আইনের বাস্তবায়ন নাই, যে কারণে তনু হত্যার বিচার হয় না, যাকে ধর্ষণ করার পরে তাকে হত্যা করা হয়েছে। এরকম আরো অনেক আছে যে এই নারীর প্রতি সহিংসতাটা দিন দিন বেড়ে যাচ্ছে, এটা একটা লজ্জার বিষয়। কিন্তু সে যে এমন একটা দেশ হচ্ছে যেখানে নারীর অনেক ক্ষমতায়ন রয়েছে, এমনটি একটা অবস্থায় যখন দেখা যায় যে রাজনীতি বিমুখ করা হচ্ছে মানুষগুলোকে, রাজনীতি না, তুমি নেতার বন্দনা করো, সেই নেতা যদি মানে বন্দনা করার উপযোগী নাও হয়, বঙ্গবন্ধু জাতির পিতার বন্দনা, জাতির পিতার নাম আসবে, জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাবে, এগুলো তো আছেই, জাতির পিতা জাতির পিতাই, কিন্তু স্থানীয় অমুক ভাই তমুক ভাই বলে যে এই বন্দনা করা আছে, এই জায়গাটুকুর মধ্যে যদি রাজনীতি চলে যায় তাহলে দেখা যাবে যে শেষমেশ আর দেশের উন্নয়ন কি হবে, মানুষের মাথাটাই যেন পচে যাচ্ছে। আরেকটা জিনিস দেখা যাচ্ছে বাংলাদেশের অবস্থার মধ্যে, যেটা আমি একটু একটু বলে যাচ্ছি, যে সাংস্কৃতিক কর্মীরা, সম্মিলিত সাংস্কৃতিক জোট, আজকে যেন মনে হয় যে আর ওনাদের কাজ সব হয়ে গেছে, আর কোনো কাজ নাই। তারপরে আপনি সাহিত্যিক মানে মুক্ত
বিবেকের মানুষ যাদেরকে বলা হচ্ছে তারাও সেভাবে রাস্তায় নামার মতো কোনো দেখা যাচ্ছে না, প্রবণতা দেখা যাচ্ছে না, বরং তাদের মধ্যে যে একটা মার্কা লাগিয়ে দেওয়া হয়েছে, কোনটা আওয়ামী লীগ কোনটা বিএনপি, এই ধরনের আলোচনার মধ্যে থাকো, আসু আর যেও না। মিল্টন, তো আমরা আবার আসবো। তখনই আমি শেষ করছি, যে এরকম অবস্থা যখন চলবে তখন তাজুল প্রাসঙ্গিক, কারণ তাজুল দেশটাকে একটা উন্নত দেশে পরিণত করতে, একটা শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য তাজুল ভাই শহীদের মর্যাদা নিয়ে উনি মৃত্যুবরণ করেছেন। পরবর্তীতে বলবো, এটুকু বলে এখানে শেষ করলাম। ধন্যবাদ মিল্টন দা। আমরা যারা এরশাদ বিরোধী আন্দোলনে আমরা একটা প্রিয় স্লোগান ছিল, আমরা সবাই তাজুল হব, তাজুল হত্যার বদলা নিব। এখনো আমাদের যারা কমরেড তাজুলের উত্তরসূরি তারা এই স্লোগান দেয়। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি, আলোচনা করার জন্য আহ্বান জানাচ্ছি সাবেক ছাত্র নেতা জাকির হোসেন বাচ্চু ভাইকে আহ্বান জানাচ্ছি তার আলোচনা করার জন্য। ধন্যবাদ হারুন ভাই, এবং ধন্যবাদ প্রগতি টেলিভিশন ইউএসএ এই ধরনের তাজুল ভাইয়ের মৃত্যু দিবসে এই ধরনের একটা আলোচনা এবং আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমরা তখন ছাত্র রাজনীতিতে যারা ছিলাম, যার সাহসী লড়াই ও নিঃস্বার্থ আত্মত্যাগ আমাদের প্রজন্মকে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের মুক্তির মিছিলে সামিল হতে উদ্বুদ্ধ করেছে, আজও লড়াই সংগ্রাম এগিয়ে নিতে প্রেরণা যোগায় তিনি কমরেড তাজুল ইসলাম। 1984 সনের 1 মার্চ স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে 15 দল ও 7 দল 5 দফা দাবি আদায়ে সকাল সন্ধ্যা হরতাল আহ্বান করে। সেই হরতালের সাথে সংহতি প্রকাশ করে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, ছাত্র সংগ্রাম পরিষদ, কৃষক মজদুর সংগ্রাম পরিষদ, পেশাজীবী সংগ্রাম পরিষদ। 28 তারিখ ছাত্র সংগ্রাম পরিষদের মিছিলে পুলিশ ট্রাক উঠিয়ে দিয়ে চাকায় পিষ্ট করে হত্যা করে ছাত্রনেতা সেলিম দেলোয়ারকে। এতে সারা দেশে বারুদ হয়ে যায়। সরকার ভীত সন্ত্রস্ত হয়ে হরতাল ঠেকাতে মরিয়া হয়ে পুলিশের পাশাপাশি মাঠে তার পেটুয়া বাহিনীকে নামানোর প্রস্তুতি নেয়। 15 দলের পক্ষ থেকে সারা দেশে যে কোনো মূল্যে হরতাল সফল করার প্রস্তুতি নেওয়া হয়। অন্যান্য স্থানের মতো আদমজিত কমরেড তাজুলের নেতৃত্বে শ্রমিকরা মিল বন্ধ করে হরতালের মিছিলে যোগ দেয়। বেসামাল সরকারের পেটুয়া বাহিনীর হামলায় কমরেড তাজুল গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুবরণ করেন। কমরেড তাজুলের মৃত্যু স্বৈরাচার এরশাদের ক্ষমতায় ভিত তছনছ করে দেয়। তাজুল হয়ে ওঠে লড়াই সংগ্রামের মূল স্লোগান। চারিদিকে প্রতিটি মিছিলে অন্য সব স্লোগানকে ম্লান করে দীপ্ত কণ্ঠ উচ্চারিত হয়, শহীদ তাজুলের রক্ত বৃথা যেতে দেব না, আমরা সবাই তাজুল হব, তাজুল হত্যার বদলা নেব, বিপ্লবের লাল ফুল কমরেড তাজুল। এই স্লোগান আমরা সেই 1984 সাল থেকে এখনো যারা লড়াই সংগ্রাম করেন, এখনো যারা প্রগতির আন্দোলনকে করেন, কমরেড তাজুলের সেই স্লোগানকে আমরা করতে পারিনি। আমরা তখন ছাত্র ছিলাম, তার সাথে উদ্বুদ্ধ হয়ে আমরাও তার মতো আমরাও সমাজ পরিবর্তনের লক্ষ্যে আমরা খেতমজুর কৃষকদের মধ্যে কাজ করার প্রেরণা পেয়েছিলাম। তাজুল ভাই কৈশোরে গৃহশিক্ষক ছিলেন এবং আইসক্রিম বিক্রি করে মেধাবী ছাত্র হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি ভর্তি হন এবং সর্বোচ্চ মেধাবী অর্থনীতি বিভাগে তিনি ভর্তি হন। এবং তার আগেই তিনি 69-এর আইয়ুব খানের স্বৈরাচার বিরোধী আন্দোলন গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেন এবং এসএম হলে উঠে তিনি এসএম হলে সংযুক্ত হন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। তার কারণ এসএম হল ছিলেন পশ্চাৎপদ ছাত্র ইউনিয়নের। এবং আমার সৌভাগ্য বলেন দুর্ভাগ্য বলেন, কমরেড তাজুল এই এসএম হলে ভর্তি হওয়ার সাথে সাথে তিনি কমিউনিস্ট পার্টির সাথে, গ্রুপ কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত হন এবং সেই 4 জনকে নিয়ে যে গ্রুপ গঠন করায় তার মধ্যে 2 জন শহীদ নিজামুদ্দিন আজাদ এবং শহীদ লুৎফুল আজিম। শহীদ লুৎফুল আজিম আমার চাচাতো ভাই, এবং আবুল কালাম আজাদ এবং মিজানুর রহমান, এই 4 জনকে নিয়ে গ্রুপ করা হয়। এবং উনি মুক্তিযুদ্ধের নায়ক কমিউনিস্ট পার্টি গরিলা বাহিনীর যে যৌথ কমান্ড ছিলেন, সেই কমান্ডের তিনি অংশগ্রহণ করেন এবং সক্রিয় অংশগ্রহণ করেন এবং আগরতলা বোরালিয়া ক্যাম্পে তিনি যোগ দেন। ওখান থেকে ফিরে এসে ছাত্র ইউনিয়নের
কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হয়েছিলেন এবং 75 সালের পরে শেষ করার পরে তিনি সমাজ পরিবর্তনের লক্ষ্যে, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি শ্রমিক আন্দোলনে অংশগ্রহণ করেন এবং শ্রমিক আন্দোলনে অংশগ্রহণ করতে যে আদমজিতে যুক্ত হন। আপনারা জানেন মানিক ভাই সহ সকলেই তখন বিভিন্ন শ্রমিক ফ্রন্টে ছিলেন, কাকুলি দিয়ে বলে গেছেন, সালম্বার কথাও বলে গেছেন। আসলে আমরা আজকের যে প্রেক্ষাপট, আজকে আমরা মনে করতে পারি যে কেন এই মুহূর্তে বাংলাদেশের একজন তাজুলের দরকার। আমি একটা পোস্ট দিয়েছিলাম তাজুলের বিনম্র শ্রদ্ধা, তখন অনেকেই সেইটির সাথে লিখছিলেন যে তারা কেন এখন তাজুলকে স্মরণ করবেন, তারা এখন 2-3টা বোনাস পান। আজকে সরকারি ভাবেও তাজুলকে স্মরণ করার কথা, যদি 1984 সালের সেই দিনটা না আসতো। এবং আপনারা জানেন 1990 সালে এরশাদ পতনের যে মূল ঘটনা আমরা জানি যে 10ই অক্টোবর 1990 সালের 10ই অক্টোবর যখন ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে সচিবালয় ঘেরাও করা হয় জিহাদ হত্যার পরে দিয়ে, তার পরবর্তীকালে মিলনের ডাক্তার মিলন যে নভেম্বরে যে করছেন, সেই জায়গা থেকে উত্তাল আন্দোলন সংগ্রাম হয়। কিন্তু আমরা কি দেখলাম, আমাদের তখনকার যারা আমরা 15 দলে ছিলেন তারাই এখন বর্তমানের সম্পৃক্ত। আসলে আমরা কি পাচ্ছি, আসলে তাজুল ভাইকে এই কারণেই দরকার যে আদমজি কে তিনি সবচেয়ে সুখী পরিবার, সুখ শান্তিতে থাকতে পারতেন। আপনারা জানেন যে আদমজিতে যখন তিনি বদলি শ্রমিক হিসাবে যোগ দেন, তখন তিনি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়েছেন সেটা নাই, এবং তিনি সেই বস্তিতে আদমজির কলোনিতে ওঠেন এবং ঢাকা বাজুয়া কলোনি বস্তিতে তিনি অবস্থান করেন। আমরা যদিও তাজুল ভাই মারা যাওয়ার পরে 1 মার্চ এই হরতালকে সফল করতে যে মধ্যরাতে এরশাদের পেটাবানি সাদুর নেতৃত্বে সশস্ত্র হামলা করা হয় এবং শ্রুতিঘাত করা হয় এবং ঢাকা মেডিকেল কলেজে তাজুল ভাই মারা যান। আসলে আমরা মনে করি এখনো আমরা এমন কোনো দিন নেই যেই দিনে এখনো তাজুল ভাইয়ের নাম উচ্চারণ করে না। কাকুলি দিয়ে বলে গেছেন যে নাসিম ইসলাম, আমার যতদূর মনে পড়ে বকুল ভাইটা ভালো বলতে পারবেন, 86 না 87-তে আমরা আমাদের জাতীয় সম্মেলনে আমরা নাসিম ইসলামকে অতিথি করে নিয়ে আসা হয়েছিল এবং তখন সমস্ত জায়গায় থেকে যে উদ্যোগটা নিয়েছিলেন। একসময় আমরা দেখেছিলাম স্বাধীনতার পরবর্তীকালে একটা মেহনতি মানুষের সাথে মানে সম্পৃক্ততার জন্য, লড়াই সংগ্রামের জন্য, কৃষক ক্ষেত্রদের লড়াই সংগ্রামের জন্য এক ঝাঁক তরুণ যাদের মূল নেতৃত্বে এখন আছেন, যেমন সেলিম ভাই সহ অনেকেই তখন সারা দেশে ছড়িয়ে পড়েছিলেন। আবার 1984 সালে কমরেড তাজুলের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা যারা এখনো সমাজ পরিবর্তনের কথা বলি, আমরাও তখন চিন্তা করেছিলাম যে আমরাও তার মতো সমাজ পরিবর্তনের লড়াইয়ে আমরাও পার্টির সার্বক্ষণিক কর্মী হিসাবে দায়িত্ব পালন করব, কিন্তু আসলে আমরা সেইভাবে দায়িত্ব পালন করতে পারছি না। ধন্যবাদ বাচ্চু ভাই। ওকে, থ্যাংক ইউ। আমি কমরেড তাজুলের শাহাদাত বরণের করেন যে সময়, সেই সময় তার এই মৃত্যু সারা বাংলাদেশে শ্রমিক আন্দোলন এবং গণতন্ত্রের আন্দোলনকে বেগবান করেছিল, এই মুহূর্তে বলেছেন আমাদের সাবেক ছাত্রনেতা বাচ্চু ভাই। তো আজকে বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থার প্রেক্ষিতে আজকে যে সন্ত্রাস, কালো টাকা, ভোটের অধিকার না থাকা থেকে শুরু করে যে অবস্থা, সেই প্রেক্ষাপটে কমরেড তাজুলের আজকে আমাদের আরো বেশি কমরেড তাজুলের প্রয়োজন। এই প্রসঙ্গকে নিয়েই আমি আলোচনা করার জন্য আহ্বান জানাচ্ছি কবি ও লেখক মোহাম্মদ আলী সিদ্দিকী ভাইকে। এরপরে আমরা আলোচনার জন্য যাব বকুল ভাইয়ের কাছে। হ্যাঁ আলী ভাই। প্রগতি টিভির পক্ষ থেকে কমরেড তাজুলের মৃত্যু দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনায় অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানাই। আসলে কাকুলির কথায়, তারপরে মিল্টনের কথায়, বাচ্চু ভাইয়ের কথায় আমি আসলে এখানে ছিলাম না এতক্ষণ। আমি তাজুল ভাই মারা যান 84-র 1 মার্চ। আমরা 83-র ছাত্র আন্দোলনের ভিতর দিয়ে তখন রাজপথে তখন আমি চট্টগ্রাম মহানগরের
সহসভাপতি, উৎপল সভাপতি বা আব্দুল মান্নান সেক্রেটারি। তখন আমরা তুমুল আন্দোলনে ব্যস্ত। এই সময় যেটা বাচ্চু ভাই বললেন যে তাজুল ভাই এই শ্রমিক স্কপের প্রোগ্রামে উনি খুবই সক্রিয় ছিলেন ওই সময়। তখন ওনাকে জাতীয় পার্টির গুন্ডারা হত্যা করে। ওনাকে হত্যা করার পরে আমরা অনেক প্রতিবাদ মিছিল করেছি, পোস্টারিং করেছি, অনেক কিছু করেছি। আমি একটা পোস্ট দিয়েছিলাম যে আমরা একটা পাঠাগার করার চেষ্টা করেছিলাম, আমাদের এলাকায় পাঠাগার করার জন্য চেষ্টা করেছিলাম, দাঁড় করিয়েছিলাম পাঠাগার, তাজুল স্মৃতি পাঠাগার, কিন্তু ধরে রাখতে পারেনি। কারণ তুমুল আন্দোলনের ব্যাগে সবাই রাজপথে চলে এসেছিল, তখন আর ওইটা করার সুযোগ পায়নি। ছাত্র আন্দোলনের একটা পর্যায়ে গিয়ে আমরা সবাই তাজুল হব এই স্লোগানটা বুকে নিয়ে আমি আসলে কাউকে বলিনি কখনো, অনেকে জানে না জিনিসটা। একমাত্র পার্টির যারা নগর কমিটির যারা সেক্রেটারি ছিলেন বা শালম ভাই, মিন্টু ভাই, হাসান ভাই, ওনারা জানতেন জিনিসটা, বারাকাত ভাই। আমি বদলি শ্রমিক হিসাবে ভিক্টোরিয়া জুবিলি জয়েন করি, কর্নেলহাট ভিক্টোরিয়া জুবিলি। সেখানে আমি 6 মাস কাজ করেছি, ওখানে শ্রমিকদের সাথে কাজ করে শ্রমিক ইউনিয়নের, ভিক্টোরিয়া জুবিলি শ্রমিক ইউনিয়নের কাজ করেছি, গড়ে তুলেছি। তারপরে বাগদাদ কার্পেট ফ্যাক্টরিতে কাজ করেছি, গড়ে তুলেছি। তারপরে আবার রেল শ্রমিক ইউনিয়নে বদলি শ্রমিক হিসাবে, পেইন্টার হিসাবে, রেলের এই যে পেইন্ট গুলো, যে রেলের যে ডাম ফলক গুলো যে দেওয়া হয়, ওগুলি পেইন্টিং এর কাজগুলো আমি করেছি, বেশ কিছুদিন কাজ করেছি। তারপরে চলে গিয়েছিলাম কালুরঘাটের শিল্প এলাকায়। কালুরঘাট শিল্প এলাকাতে মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টের ওই এলাকাতে শ্রমিক আন্দোলন গড়ে তোলার জন্য কাজ করেছি। এই সব কিছু ছিল তাজুল ভাইয়ের যে প্রেরণা, তাজুল ভাইয়ের আন্দোলন জীবন থেকে, সংগ্রাম থেকে, লড়াই থেকে, মৃত্যু থেকে যে প্রেরণাটুকু পেয়েছিলাম, তারই প্রতিফলন আমাদের মধ্যে ঘটেছিল। যেটা কাকুলি বলেছে যে সেও সব স্বপ্ন দেখতো এরকম একটা জীবন সে হয়তো বেছে নিতে পারতো। আমি গিয়েছিলাম ব্যক্তিগতভাবে। সেটা কেন যে লিঙ্গার হয়নি সেটা অনেক অন্য ঘটনা। সেটা 90-এর সাথে পতনের পরে পার্টির ভাঙ্গন মুখ সুমুখ সবকিছু মিলিয়ে ছত্রকান হয়ে গেছি, সেটা অন্য কথা। বাট যে আলো নিয়ে বুকে রাজপথে ছিলাম, যে আলো নিয়ে লড়াই সংগ্রাম করেছিলাম, সে আলো আমরা এখনো নিভে যেতে দিইনি। আমাদের ভিতরে এখনো জ্বলছে সে আলো। তাজুলের স্বপ্ন, তাজুলের এই যে বৈষম্যহীন শোষণমুক্ত সমাজের যে স্বপ্ন, সেটা আমরা এখনো দেখি। তাই আজকে এখানে কথা বলতে এসেছি, তাজুলের কথা শুনে কথা বলতে চাচ্ছি, মন চাচ্ছে কথা বলতে। তো সুতরাং আমি এটুকু বলবো যে আজকে বাংলাদেশের প্রেক্ষাপটটা পরবর্তী গিয়ে হয়তো আলোচনা যাব কি করণীয় সেটা নিয়ে। ঠিক আছে। আমি এখানে রাখতে চাচ্ছি যে 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 আদর্শ উদ্বুদ্ধ হয়ে রাজপথে লড়াই সংগ্রাম করেছি, সে আদর্শ থেকে সরে যায়নি। হ্যাঁ, মানুষের প্রকাশের ভঙ্গিটা, প্রকাশের মাধ্যমটা হয়তো চেঞ্জ হয়েছে, কিন্তু সেখান থেকে সরে যায়নি। এখনো তাজুলকে, কমরেড তাজুল এখন আমাদের বিপ্লবের ফুল, সেই স্বপ্ন আমরা এখনো দেখি। আমরা লক্ষ্য তাজুল জন্ম নেবে সে প্রত্যাশা এখনো করি। পরবর্তীতে আমরা ধন্যবাদ আলী ভাই। আমি এখন স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলন ও মানব মুক্তির সংগ্রামে নিবেদিত প্রাণ ছিলেন শহীদ কমরেড তাজুল। কমরেড তাজুলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এখন আমি বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আমাদের আজকের অতিথি আলোচকদের অন্যতম সাবেক ছাত্র নেতা জুলফিকার হোসেন বকুল ভাইকে। বকুল ভাই। আমি প্রথমে আজকে যারা উদ্যোক্তা এবং প্রগতি টেলিভিশন তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বলার শুরুতেই আমি একটি কথা বলে নিতে চাই যে তাজুল ভাইয়ের সাহচর্য আমরা আসা শুরু করি 1982 সাল থেকে। তখন আমরা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আমি সেই সময় আপনাকে দেখছি না বকুল ভাই। বকুল ভাই সমস্যা না হলে ক্যামেরাটা অন করেন আপনি। আমি তো ক্যামেরা অন করাই আছে, আমি তো ভিডিও দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? আচ্ছা, আমি একটু দেখছি। ওকে, কেন ভিডিওটা আসছে না? ওকে,
হ্যাঁ, এখন তো সেই সময় ধরেন আমরা প্রত্যক্ষভাবেই স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিলাম। আমি তখন প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় মানে ছাত্র উন্নয়ন কেন্দ্রীয় সংসদ দুটোর সাথেই আহ নেতা হিসেবে বলেন, কর্মী হিসেবে বলেন, আমরা প্রতিদিন রাজপথেই ছিলাম। আর তাজুল ভাই সম্পর্কে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে আমি শুধু এইভাবেই বলবো যে যে বিষয়টি আমরা ছাত্র রাজনীতি করার সময় এবং তাজুল ভাই জীবনের থেকে যতটুকু শেখা, আমরা কিন্তু এখনো রক্তে সেটুকু ধারণ করি, এবং ধারণ করি বলেই যে যেখানেই আমরা অবস্থান করি না কেন, আমি আমার মানে অবস্থান দিয়ে বলবো, যেহেতু আমরা সকলে জানি আজকে যারা আমরা এখানে উপস্থিত আলোচক সকলেই আমরা যুক্তরাষ্ট্রে বসবাস করি, সেই জায়গা থেকে আমি বলতে পারি আমার সেই বিশ্বাস, আমার সেই ধারণ, সেই শ্রদ্ধা, সেই অনুভূতি গুলো থেকেই আমি অন্তত ব্যক্তি বকুল প্রতিটা দিন সেই কাজগুলোর সাথে যুক্ত থাকি। প্রতিটা দিনই বলবো আমি কিভাবে আমি যদি একটু বর্ণনা দেই, যেহেতু আজকে বর্তমান প্রেক্ষাপটে তাজুল ভাইয়ের প্রয়োজনীয়তা নেই এই কথাগুলো বলা। আমি যে ছাত্রগুলো সম্পর্কে কাজ করি, যাদের নিয়ে কাজ করি, আমরা প্রতি মাস, প্রতি বছর যে আলোচনাগুলো করি, যেমন কমরেড রতন সেন, কমরেড তাজুল, এই জীবনগুলো নিয়ে কিন্তু আমাদের যে কয়েক শত বাচ্চার সাথে আমরা কাজ করি আমাদের স্কুলগুলোতে, বিশেষত এই আলোচনাগুলো যে আমরা করি, কেন করি, এই প্রসঙ্গটা আজকে কিন্তু খুব প্রাসঙ্গিক এবং মূল্যবান। এই জন্যই করি যে তাজুল ভাই শ্রেণীচ্যুত হয়ে সমাজ পরিবর্তনের লড়াইয়ে গেছেন, এটা একটা বিষয়। তার থেকে বড় বিষয় ছিল যে দেশের প্রতি মমত্ববোধ এবং ভালোবাসা এবং নিজের বিশ্বাসের প্রতি সর্বোচ্চ পর্যায় থেকে নিজের জীবনটা দিয়েও সেটাকে শ্রদ্ধা করা, যেটা আজকের বাম রাজনীতিতে গত যদি 10-15 বছর আমরা দেখি, তাহলে আমরা দেখছি প্রতিদিন কোনো না কোনো ভাবে আমরা বিক্রি হয়ে গেছি। অর্থাৎ সততার জায়গাটুকু যেভাবে থাকার কথা ছিল, আমরাও যারা সেই সময় রাজপথে ছিলাম সেটাও ধরে রাখতে পারিনি, অনেকেই পারিনি। তো সেই প্রেক্ষাপটে আজকে আমরা বলবো যে আজকে রাজনীতির প্রেক্ষাপটে ইয়েস, দেশ অর্থনৈতিক ভাবে অনেক দূর আগায় গেছে, কিন্তু আমরা যদি বিপরীত করে দেখি যে একটা দেশের সমাজকে যখন আমরা বিশ্লেষণ করি, অর্থনৈতিক বিশ্লেষণের পাশাপাশি যে সামাজিক সামাজিক এবং নৈতিক এবং কালচারাল, যেটা এই যে সাংস্কৃতিক উন্নয়ন, সেই জায়গাটাতে কিন্তু আমরা একদিকে কিছুটা আগাইছি, আর একদিকে কিন্তু চূড়ান্ত ভাবে পিছিয়ে গেছি। আমরা 71-এর পিছনে দাঁড়ায় আছি, আমরা মৌলবাদ সামনে দাঁড়ায় আছে। আজকের ছাত্ররা একটা বড় অংশ, হ্যাঁ, আমরা যে প্রগতির কথাগুলো বলতাম তার পিছনে আর শক্তভাবে দাঁড়ায়নি। সেটাই আজকে তাজুল ভাইয়ের জীবন সম্পর্কে আলোচনা করতে যে আমাদের দেখার বিষয়, বোঝার বিষয়, যে কেন সেই বিষয়টুকু আমরা করতে পারছি না বা পারিনি। এই প্রসঙ্গে আমি একটু বলে শেষ করব যে আমরা যেখানেই থাকি, যদি আমরা ভিতরে মানবতা বোধটুকু ধারণ করি, যদি সততাটুকু ধারণ করি, যদি মানুষের যে অধিকার বোধ সেই লড়াইয়ের সাথে থাকি, যে সাংস্কৃতিক প্রগতিশীলতার পাশে যদি আমরা থাকি, মৌলবাদের বিরুদ্ধে যদি থাকি, তাহলে যেখানেই থাকি না কেন সেখান থেকেই কিন্তু আমাদের এক রকমের মানে ডেডিকেশন বলি, সেটুকুর প্রয়োজন কিন্তু দাঁড়ায় আছে। আমি শুধু আজকের বলবো যে আমরা শুধু মুখে শ্রদ্ধা করি বলেই আমাদের দায়িত্বটুকু কি সবটুকু শেষ হয়ে যায়? সেই ডেডিকেশনের জায়গাটাতে আমরা আমাদের প্রেক্ষাপটে দাঁড়ায় কতটুকু করতে পারছি, সেই প্রসঙ্গটাই আজকে আমি আমাদের সকলের মাঝে তুলে ধরতে চাই যে আমরা কতটুকু সেই প্রসঙ্গটা যেতে পারি। যদি সেটা করতে পারি, তাহলে আজকের বর্তমান শাসক গোষ্ঠী দেশে, হ্যাঁ, তারা স্বাধীনতার পক্ষের শক্তি হয়েও আজকে মৌলবাদকে যে জায়গাটুকু করে দিচ্ছে, এবং আজ থেকে 5 বছর পর 10 বছর পর যদি আমরা পিছনে তাকায় দেখি, তাহলে ভাববো যে যতটুকু অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, সামাজিক উন্নয়নের যে ক্ষতিটুকু পিছন দিকে ঠেলে দেবে সেটা
কিভাবে কাভার করা যাবে, সেটা আদৌ করা যাবে কিনা কত সহজে সেটা ভেবে দেখার সময় আসছে। তো এই বিষয়টুকু বলেই আমি প্রথম পর্যায়ে আলোচনাটুকু শেষ করব। আমরা পরবর্তীতে এই বিষয়ে যখন আলোচনাটা আসবে তখন আমরা আমাদের আলোচনা আবার যাব। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ বকুল ভাই। বকুল ভাইয়ের কথা থেকে আমি আমাদের এবার আলোচনায় আবার আহ্বান জানাচ্ছি আমাদের অতিথি কাকলি বিশ্বাস, কাকলি দিকে, যে আমাদের বাংলাদেশে এখন যে বিচারহীনতার সংস্কৃতি চলছে সাম্প্রদায়িক অপশক্তিগুলোকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা, এইসব বিষয়গুলোকে আলোচনায় রেখে আমাদের আজকে যারা তরুণ প্রজন্ম তাদের কাছে আপনি কি আহ্বান জানাবেন? কমরেড তাজুলের মতো তারা আমাদের যে তরুণ সমাজ তারা যে এগিয়ে আসবে, তাদের কাছে আপনার কি আহ্বান থাকবে? কাকলিদি বলেন। ধন্যবাদ হারুন। বিচারহীনতার সংস্কৃতি তো আমাদের দেশে আজকে তো অনেক দিন থেকেই চালু হয়ে রয়েছে। আমাদের যে সমস্ত মেয়েরা আজকে নির্যাতিত হচ্ছে, তনু হত্যা থেকে শুরু করে এ পর্যন্ত, তাদের কোনোটারই বিচার নেই। বরং মাদ্রাসাকে আমাদের এখন এত বেশি পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে সরকার থেকে, যে নতুন নতুন করে চারা গাছের মতন চারিদিকে মাদ্রাসা তৈরি করার কাজে আমাদের সরকার ব্যস্ত। সেখান থেকে ভবিষ্যৎ প্রজন্ম কি বেরিয়ে আসবে আমি জানি না, সেটা খুব দুর্ভাগ্যজনক। যাই হোক, তারপরেও আমরা আশা রাখি, কেননা আমাদের লিটন নন্দীর মতন ছেলেরা আছে, যেখানে আমাদের পয়লা বৈশাখে আমাদের মেয়েদেরকে রক্ষা করার জন্য তারা এগিয়ে আসে। আমাদের যে আজকে যে ছাত্ররা মোস্তাক হত্যার বিরুদ্ধে আজকে গ্রেফতার হতে তারা নির্দ্বিধায় গ্রেফতার হয়ে যাচ্ছে, কোনো কিছুকে ভয় করছে না। আমাদের দেশে সমস্ত মৌলবাদ এত বেশি মাথাচাড়া দিয়ে উঠেছে সরকারের পৃষ্ঠপোষকতায়, যেখানে আমরা ভাস্কর্যগুলোকে আমরা ঠিক মতন রাখতে পারছি না, আমরা আমাদের লালনের অনুষ্ঠান করতে পারি না। আমাদের দেশে এখন গ্রামে গঞ্জে এখন নাটক হয় না, যাত্রা হয় না, সব ভ্যারাইটি শো, মাদকে আসক্ত। মাদ্রাসা থেকে যে সমস্ত আমাদের মৌলবাদী শক্তিগুলো বেরিয়ে আসছে সেগুলোকে উস্কানি দেওয়ার মতন আমাদের এই সরকারের কাছ থেকে আমরা তারা যে উস্কানি পাচ্ছে আমাদের এই সরকারের কাছ থেকেই পাচ্ছে। তারপরেও আমার বিশ্বাস আমাদের যে তরুণ প্রজন্ম এগিয়ে আসছে নতুন ভাবে, আমাদের ছাত্র ইউনিয়ন থেকে বা অন্যান্য বাম সংগঠন থেকে যে সমস্ত তরুণ প্রজন্ম এগিয়ে আসছে, তারা যদি সঠিকভাবে গাইডলাইন পায় আমাদের কেন্দ্রীয় বিভিন্ন বাম যে রাজনীতিক নেতৃবৃন্দের কাছ থেকে, বিশেষ করে কমিউনিস্ট পার্টি বা অন্যান্য বাম সংগঠন গুলোর কাছ থেকে, যদি তারা ঠিক মতন সঠিক দিক নির্দেশনা পায়, উদ্বুদ্ধ হতে পারে, নতুন ভাবে নিজেদেরকে তৈরি করতে পারে, তাহলে আমরা এখনো আশা রাখতে পারি যে একটা সুন্দর পৃথিবী, একটা সুন্দর দেশ নিশ্চয়ই আমরা পাবো সামনের ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে। সেই অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ। কমরেড তাজুল নিজের ব্যক্তিগত জীবনকে তুচ্ছ করে সমষ্টিগত মানব মুক্তির জন্য লড়াই করেছিলেন। কমরেড তাজুলের এই যে তারুণ্য শক্তিকে উনি সমাজ প্রগতির লড়াইয়ের জন্য কাজে লাগিয়েছেন, এই বিষয় নিয়ে আমাদের এই পর্যায়ে আমি আলোচনার জন্য আহ্বান জানাচ্ছি সাবেক ছাত্রনেতা মিল্টন বড়ুয়া, মিল্টন দাকে। হ্যাঁ মিল্টন দা। তাজুল ভাই ওনার জীবন দিয়ে আমাদের তরুণ সমাজকে, ভবিষ্যতের তরুণ সমাজের জন্য একটা রেখে গেছেন, যে একটা আহ্বান রেখে গেছেন যে তোমরা এগিয়ে আসো। এবং সেই আহ্বানে সাড়া দিয়ে আলী আমাদের বলেছিলেন, আমাদের বন্ধু, উনি গিয়েছিলেন এবং ওনার সাথে আরো অনেকে গিয়েছিলেন। মাসুম ভাই বোধহয় সাথে ছিল, রেলওয়ের চাকরি নিয়েছিল বদলি হিসাবে। আরো অন্যান্য জায়গায় অনেকে গেছে, আর অনেকে তো গ্রামের দিকে খেতমজুর সমিতি করার জন্য চলে গেছিল, কৃষক সমিতি করার জন্য চলে গেছিল। এই আহ্বানে সারা দিয়ে এসেছিল। কিন্তু আমরা একটা জিনিস দেখি যে আমাদের মানে শুভ আর অশুভের দ্বন্দ্বের মধ্যে অশুভ যতদিন থাকবে, শুভ ততদিন, শুভের মাঝে ততদিন তাজুল ভাই থাকবে, তাজুল ভাইয়ের আহ্বান থাকবে যুগে যুগে। এই যে আজকে একটা জিনিস, গত কয়েকদিন আগে দেখলাম জয়তী চক্রবর্তী গ্রেপ্তার হয়ে গেছেন, জেলে গেছে। জয়তী চক্রবর্তী মা বলছে, না আমি কেন চিন্তা করবো, আমার মেয়ে তো লড়াই করতে হবে, লড়াই যখন করবো তাকে তো সাহস থাকতে হচ্ছে, জেলে যাবে। আরেকজনের বাবা বলেছে যে 27শে ফেব্রুয়ারি আমি জেলে গিয়েছিলাম 88 সালে। এখন একই দিনে
কাকতালীয় আমার ছেলে গেছে, আমি তো আমার ছেলের জন্য গর্ববোধ করি। এরকম বাবারা মায়েরা গর্ববোধ করছে, ছেলেরা সাথে যেতে ভয় পাচ্ছে না, এই ধারা অব্যাহত থাকবে। তাজুলের আহ্বানের সাড়া এখানে দেখা যাবে। একটা প্রসঙ্গক্রমে একটা কথা এখানে বলতে চাচ্ছি আমি নিজে থেকেই, সেটা হচ্ছে যে কতগুলো নষ্ট আইন দেশে আছে, বিভিন্ন দেশে আসে, নষ্ট আইনটা টেকসই হয় না, কিছুদিন থাকে এবং এর মধ্যে কিছু মানুষ তার কারণে নিগৃহীত হয়, মানে অত্যাচারিত হয় বা প্রাণও যায়। তেমনি একটা ছিল ৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন, যে ক্ষমতা আইন আওয়ামী লীগ করেছিল এবং আওয়ামী লীগই সেটাকে আবার বাতিল করতে বাধ্য হয়েছে অনেক বছর পরে। এর মধ্যে প্রায় কত 23 বছর 24 বছর বা যত বছর হয় সেটা মানুষ ভুগেছে। এখন এটা দিয়েছিল যে আইনটা তো আমরা করি না, আমরা শুধু এই আইনটাকে বাঁচিয়ে রেখেছি বলে যারা আওয়ামী লীগ নয় তারা শাসন করে গেল এই আইনের বদলে। এখনো তেমনি একটা আইন আসলো। এই আইনগুলো যখন আসে তারা আনে এমন ভাবে যে সে আইন থেকে বাঁচার, মানে জেলে বন্দি করে রাখার জন্য, বন্দি করে মেরেও ফেলার জন্য এটা যথেষ্ট। যেমন ডক্টর আরিফ বাচ্চু ছিল আমার চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট, ইউএসটিসিতে পড়তেন, ডাক্তারি পড়তেন, ওইখানে উনি আন্দোলন করতে গিয়ে তাকে গ্রেফতার করা হলো। আমি সেই মামলাটাতে ছিলাম অন্য লয়ারের সাথে, আমার সিনিয়র লয়ার এমদাদ হোসেনের সাথে, এবং তার জামিনও হয়ে গেল। জামিন হওয়ার পর জামিন নেওয়াটা গ্রহণ করছে না, আর আমি ছটফট করছিলাম যে আমিও তো তখন ছাত্র গন্ধ তখন আমার শরীরে আছে। তো সেটা কি ওই ঢাকা থেকে একটা আসবে যে বিশেষ ক্ষমতা আইনে যুক্ত করা হলো, সেটা আসার জন্য তারা জামিন নামাটা না ছাড়ে না। আর আমিও মাগরিবের আগে যখন আসামি ছাড়বে সেই জন্য আমি তৎপর ছিলাম। শেষে এই আইনটা দিয়ে তাকে আরো অনেকদিন আটকে রাখা হলো, এখানে আর কিছু কারো বলার ছিল না। ঠিক একইভাবে এখন এই আইনটা একটা আসছে ডিজিটাল নিরাপত্তা আইন, কারো কিছু করার দরকার নাই, সেই আইনে তাকে ভুগতেই হবে। সেটা থেকে মুক্তির জন্য সংগঠন যদি না থাকে, কথা বলার মানুষ যদি না থাকে, আমাদের দুর্ভাগ্য যারা কথা বলার কথা, যারা মানে মুক্ত বিবেককে নিয়ে দাঁড়ানোর কথা, সেই সমাজটা দাঁড়াচ্ছে না। সুতরাং সেখানে তাজুলের অনুসারীরা যদি শক্তিশালী হয় সাংগঠনিকভাবে, যদি এমন একটা অবস্থান তৈরি করা যায় যে জেলখানায় আর জায়গা দেওয়া যাবে না, তখনই এই আইনটা বাতিল হতে বাধ্য। নাইলে এইটাও 20-30 বছর যেভাবে পারে সেভাবে ভোগাবার জন্য শাসক রেখে দেবে। ধন্যবাদ মিল্টন, আবার আসবো আপনার কাছে। হ্যাঁ, এখন আমি আলোচনার জন্য আহ্বান জানাচ্ছি সাবেক ছাত্রনেতা জাকির হোসেন বাচ্চুকে, যে বাংলাদেশে শহীদ নূর হোসেন, শহীদ তাজুল, কমরেড তাজুল সহ আরো যারা অনেকে শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে বারবার বাংলাদেশের রাষ্ট্রের পালাবদল হয়েছে। কিন্তু শহীদ তাজুল, শহীদ নূর হোসেনদের যে আত্মত্যাগের যে জন্য সেই গণতান্ত্রিক বাংলাদেশ, সেই শোষণ মুক্তির বাংলাদেশ প্রতিষ্ঠা হয়নি এখনো। এই প্রসঙ্গে আমি আলোচনার জন্য আহ্বান জানাচ্ছি সাবেক ছাত্রনেতা জাকির হোসেন বাচ্চু ভাইকে। ধন্যবাদ হারুন ভাই। আমি আমার প্রথম আলোচনায় বলছিলাম যে তাজুল ভাই 1984 সালে তার আত্মত্যাগের মধ্য দিয়ে যে তাণ্ডব, মানে যে বিপ্লবী স্ফুলিঙ্গ ছড়িয়ে দিয়েছিলেন, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন তাজুল ভাই সম্পর্কে লেখার ক্ষেত্রে, যেমন আজকে আমি একটা লেখা পড়তেছিলাম সেলিম ভাইয়ের একটা লেখা, যদিও 2-3 বছর আগের লেখা। সেখানে তাজুল ভাই আদমজিতে যাওয়ার আগে সেলিম ভাইয়ের সাথে দেখা হয়েছিলেন এবং সেলিম ভাইকে তিনি বলে গিয়েছিলেন যে সেলিম ভাই চিন্তা করবেন না, এবারের আদমজির হরতাল হবেই। এবং তিনি তার আত্মহত্যার মধ্যে দিয়ে, বিপ্লবী আত্মত্যাগের মধ্যে দিয়ে আদমজিতে কখনো হরতাল সংগঠিত হয় নাই, কিন্তু এই 1984 সালের 1 মার্চের যে হরতাল, সেই হরতাল কিন্তু সংগঠিত হয়েছিল। এবং তার ওই আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা তখন যারা ছাত্র আন্দোলনের কর্মী, কেউ বা নেতা, আমরা কিন্তু একটা উৎসাহ উদ্দীপনা নিয়ে এবং এক ঝাঁক তরুণ কিন্তু বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায় গিয়ে ক্ষেত মজুর সমিতি থেকে শুরু করে পার্টিকে কিন্তু একটা বিরাট 90-এর আগ পর্যন্ত আপনারা সকলে জানেন একটা বিরাট অবস্থানে নিয়ে যেতে পেরেছিল এবং লাল ঝান্ডার একটা ঝড় তুলতে সক্ষম হয়েছিলেন। কিন্তু আসলে আমরা কি দেখলাম তার পরবর্তীকালে, আবার দেখেন আমি বলে গেছিলাম, বকুল ভাই আছে, আমরাও সমস্ত জেলায় আমরা করছি যে
ছাত্র সংগ্রাম পরিষদ এরশাদ বিরোধী আন্দোলনে আমরা কিন্তু কোনোভাবেই আন্দোলনকে বেগবান করতে পারতেছিলাম না। একটা জায়গায় যাইয়া ৮৬ নির্বাচনের পরবর্তীকালে একটা জায়গায় যে আমরা থমকে গিয়েছিলাম যে আন্দোলন, কিন্তু দেখেন হঠাৎ 10ই অক্টোবর সচিবালয় ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে জিহাদ হত্যার মধ্যে দিয়ে সারা বাংলাদেশে কিন্তু আবার ছাত্র আন্দোলনকে একটা তুঙ্গে নিয়ে যাওয়া সক্ষম হয়েছিল, যার ফলশ্রুতিতে ২৭শে নভেম্বর ডাক্তার মিলন হত্যার মধ্য দিয়ে ৫-৭ দিন এক মধ্যেই কিন্তু স্বৈরাচারী এরশাদ সরকারকে আমরা পতন করে দিতে পারছি। আমরা আশাবাদী, কাকুলিদি বলে গেছেন এবং আমরাও আশাবাদী যে হ্যাঁ, ব্যাপক আগের মতো ব্যাপক ঝড় তুলতে পারছে না, কিন্তু আমাদের ছাত্র ইউনিয়নের যে বন্ধুরা এখন যেভাবে লড়াই সংগ্রাম শুরু করছেন, আপনারা দেখেন পথ দেখানোর চেষ্টা করতেছেন যে কোভিড আসার সাথে সাথে তারা যেভাবে স্যালাইন এবং মাস্ক নিয়ে লড়াই করছেন, নির্যাতনের বিরুদ্ধে লড়াই করছেন, তারা কিন্তু জেল জুলুম খাটতে কিন্তু তারা পিছপা হচ্ছেন না। এই যে ধারণা, এই ধারণাটাকে ধরে রাখতে পারলে, এবং আসলে তো এখন অনেকেই বলে, যদি অনেকেই নাকি বলছেন, আমরা যখন ছিলাম তখন শুনছি যে আদমজি আজকে বন্ধ হয়ে যেতে পারতো না, অনেকেই দুঃখ প্রকাশ করে বলছে যদি তাজুল ভাইয়ের মতো শ্রমিক নেতারা থাকতেন। এইরকম তাজুল ভাই, এরকম ধন্যবাদ। আপনার জাকির হোসেন বাচ্চু ভাইয়ের আলোচনার মধ্য থেকে যে বিষয়টা আসছে, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বৃহৎ কারখানা ছিল হলো আদমজি জুট মিল। সেই কমরেড তাজুলের রক্তস্নাত আদমজি জুট মিল বন্ধ হয়ে গেছে অনেক আগে। বর্তমান সরকার অনেকগুলো পাটকল এর আগে বন্ধ করে দিয়েছে এবং আরো 11টি পাটকল বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া চলছে। সিনিকল 9টি সিনিকল বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া চলছে। এর বিরুদ্ধে শ্রমিকেরা আন্দোলনও করছে। এই যে শ্রমিক বাংলাদেশের কলকারখানাগুলো বিরাষ্ট্রীয়করণ করা হচ্ছে এবং শ্রমিকদের যে আন্দোলন, এই দুটিকে ভিত্তি করেই আজকের এই আন্দোলন সংগ্রামে যদি আমাদের আরো বেশি তাজুল থাকতো, তাহলে সেই আন্দোলন হয়তো আরো বেশি বেগবান হতে পারত। এই যে বাংলাদেশের বর্তমান শ্রমিক আন্দোলন এবং কমরেড তাজুলের যে প্রাসঙ্গিকতা, এই বিষয়কে ঘিরে আমি আলোচনার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের কবি ও লেখক মোহাম্মদ আলী সিদ্দিকী ভাইকে। কথাটা খুবই ভালো, কথাটা খুব ভালো এসেছে যে বাচ্চু ভাইয়ের কথা বা একটু আগে বকুল ভাইয়ের কথা, তো আমরা সমসাময়িক অনেক কিছু রিলেট করতে পারছি। একটা জিনিস খুব আমার কাছে পরিষ্কার মনে হয়েছে পরবর্তীতে এরশাদ পতনের পরে যে মানে পার্টির যে ভাঙ্গনটা, সেটা পরিপ্রেক্ষিতে আমার কাছে যেটা মনে হয়েছে, আমি কোনো গ্রুপের দিকে যাইনি, আমি নিশ্চয় বয়ে গেছি। যে জিনিসটা আমার কাছে প্রথম থেকে মনে হচ্ছিল যে এটা আমার দিনও আলোচনায় আমি কথাটা তুলেছিলাম যে যখন 15 দলীয় আন্দোলনটা করছিলাম, ছাত্র সংগ্রামের পরিষদের আন্দোলনে আমি যুক্ত থাকার সময়টা কম পেয়েছি, কারণ মাস্টার ডিগ্রি হওয়ার পরে আমি পার্টিতে সরাসরি চলে যাই এবং 15 দলের আন্দোলনকে সংগঠিত করার জন্য সময় বেশি দেই, শ্রমিক আন্দোলন সংগঠিত করার জন্য সময় বেশি দেই। তখন আমার কাছে একটা জিনিস খেয়াল করেছি আমি, আপনাদের অনেকেরই মনে থাকতে পারে, হয়তো হারুনের মনে নাই, কিন্তু বকুল ভাই, বাচ্চু ভাই, মিল্টন মনে থাকতে পারে, কাকুলিরও মনে থাকতে পারে, যে আমাদেরকে বলা হয়েছিল 15 দলের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল গ্রামে গ্রামে গ্রাম সংগ্রাম কমিটি করার জন্য। এই গ্রাম সংগ্রাম কমিটি করার জন্য আমরা চট্টগ্রাম নগরের বিভিন্ন ওয়ার্ড গুলোতে এমন চেষ্টা করেছি যে বলার মতো না, কিন্তু আওয়ামী লীগকে কোনোভাবে বসাতে পারেনি। কোথাও ওরা বসতে রাজি না, কোথাও ওরা গ্রাম সংগ্রাম কমিটি করতে রাজি না। তখন আমার কাছে একটা জিনিস মনে হচ্ছিল যে আসলে ওরা তো আসলে আমাদেরকে কাউন্টে করতে চাচ্ছে না। আমরা কিন্তু প্রাণটা দিচ্ছি, আমরা কিন্তু কাজগুলো করছি, মানে সংগ্রামটা রাস্তায় কিন্তু আমরাই বেশি আসছি, পিকেটিংটা আমরাই বেশি করছি, কিন্তু ওরা আমাদেরকে কাউন্টে করতে চাচ্ছে না। তখন আমার মনে খুব ওদের নিয়ে খুব সন্দেহ দেখা দিল, ওদের আচরণগুলো নিয়ে আমি খুব সন্দেহ প্রবণ হয়ে উঠলাম ক্রমশ। তখন 86 নির্বাচন দিলেন। 86 নির্বাচন যখন দিলেন, আমি কিন্তু নির্বাচনের পক্ষে আমি সায় দিই নাই। উৎপল আমরা কয়েকজন সায় দিই নাই। আমরা ওয়ালিউল্লাহ ইনস্টিটিউটে যখন পার্টির মিটিং হলো, সেখানে কিন্তু আমরা এই জিনিসটা এগ্রি করে নিই। যাক, এটা অন্য কথা। কারণ আমার কাছে মনে হয়েছিল যে আওয়ামী লীগের মার্কা নিয়ে কমিউনিস্ট পার্টি নির্বাচন করা, এটা একটা বিলোপবাদ ছিল, এটা ঠিক ছিল না। কমিউনিস্ট পার্টি যদি জামাতের মতো করে বিএনপির সাথে যেমন পাশাপাশি থেকে জামাত আন্দোলন করে শক্তি বৃদ্ধি করেছে, কমিউনিস্ট পার্টিও যদি আওয়ামী লীগের সাথে
ইয়েতে ব্যানারের ভিতরে না এসে পাশাপাশি থেকে যুগপৎ আন্দোলন করতো, তাহলে কমিউনিস্ট পার্টির শক্তিকে ধরে রাখতে পারতো না। আওয়ামী লীগের ভয় ছিল অনেক বেশি। কিন্তু কমিউনিস্ট পার্টির ভিতরে যে আওয়ামী লীগের কিছু লোকজন এখনো আছে, আপনাকে অস্বীকার করতে পারবেন না, যারা ঘাপটি মেরেছিল, তারা কিন্তু পার্টিকে ওদের দিকেই ধাবিত করেছে। যেখানে পার্টি দেখেন, সাইফুদ্দিন মালিকদেরকে দিয়ে পার্টিটা ভেঙে দেওয়া হলো। এটা খুব সুকৌশলে করা হয়েছে। এটা একদিনের পরিকল্পনা ছিল না, অনেক দিনের পরিকল্পনা ছিল। এই যে পার্টিটাকে ভেঙে দিল, পার্টিটাকে ভেঙে দেওয়ার ৮৬ নির্বাচনটাই কিন্তু কাল ছিল। আমি মনে করি ৮৬ নির্বাচন না, ১৫ দলের সাথে ঐক্য করাটা ছিল কাল। যুগপৎ থাকতো বা বামফ্রন্ট করে যদি থাকতো, অন্য জিনিস হতো, একদম ভিন্ন চিত্র পাইতেন আপনারা আজকে। কিন্তু সেটা করে নাই, সুবিধাবাদের কারণে। শামসুদ্দোহারা নির্বাচন করলো, ইউসুফ বাহিরের নির্বাচন করলো, নৌকা মার্কা নিয়ে সবাই আওয়ামী লীগের হয়ে গেল। সবাই আওয়ামী লীগের হয়ে গেল। ওটাকে কমিউনিস্ট পার্টি কিছু করতে পারছে? পারেনি। সেজন্য আমি বিরোধিতা করেছিলাম। এখন দেখেন, এই যে কাকুলি যে বললো যে আরো তাজুল সৃষ্টি হওয়ার দরকার ছিল, বাচ্চু ভাই বলেন যে আরো তাজুল সৃষ্টি হওয়ার সুযোগ ছিল। আমরা গ্রামে গঞ্জে শিল্প কারখানাগুলোতে আন্দোলন করছিলাম, সংগঠিত করছিলাম, একটা জোয়ার আসছিল আমাদের খাত কর্মচারী সমিতি, শ্রমিক ফ্রন্টে একটা ভালো জোয়ার এসেছিল। হ্যাঁ, সেই জোয়ারটা ধপাস করে পড়ে গেল, একদম ধপাস করে পড়ে গেল। এই যে পড়ে গেল, তাজুল সৃষ্টি করতে হবে, নেতৃত্বের কারণে হয়নি, নেতৃত্বের ভুল সিদ্ধান্তের কারণে হয়নি, ওরা সুবিধাবাদের জন্য হয়নি। এখনো পর্যন্ত দেখেন মনজুর হাসান খান ৩ বারের প্রেসিডেন্ট, কি কথা বললেন আপনারা বুঝেন। এখনো পর্যন্ত কমিউনিস্ট পার্টির ভিতরে এই ধরনের লোকজনগুলো রয়ে গেছে, যে কারণে পার্টি সঠিক পথে যেতে পারছে না, সঠিকভাবেই আগাতে পারছে না। প্রশ্ন সৃষ্টি হবে, আলী ভাই, উদ্বুদ্ধ হচ্ছে না কেউ। আমি প্রশ্ন করছিলাম, মানে আপনাকে প্রসঙ্গ বলছিলাম যে আমাদের যে এখন পাট কল, চিনি কল বন্ধ হয়ে যাচ্ছে, আদমজি বন্ধ হয়ে গেছে, এই প্রসঙ্গে কমরেড তাজুলের যারা অনুসারী তাদের সম্পর্কে বা বাংলাদেশের আন্দোলন সম্পর্কে আপনার ভাবনাটা কি? আচ্ছা, আমি যদি আমার ভাবনা বলার চেয়ে আমি যদি প্রশ্নটা করি, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের অবস্থাটা কি? ওদের যে 60% হচ্ছে আওয়ামী লীগ, 40% হচ্ছে সিপিপি। খেলা করে 60% হচ্ছে আওয়ামী লীগ, 40% হচ্ছে আমাদের পক্ষের। এই যে মানে জিনিসটা হয়ে আছে, আজকে ট্রেড ইউনিয়ন কেন্দ্র ছত্রখান হয়ে আছে। সড়ক পরিবহনে এই মনজুর হাসান খানরা কোটি কোটি টাকা ইনকাম করেছে। আচ্ছা, এরা কমিউনিস্ট পার্টির নেতা ছিল। তো এই যে আজকে পাটকল আন্দোলনটা অনেকটা তুলে এনেছিলেন শহীদুল্লাহ চৌধুরীরা, শহীদুল্লাহ ভাই অনেক কষ্ট করে পাটকল আন্দোলনটা কিছুটা নিয়ে এসেছিলেন। হয়তো আরো কিছু আন্দোলন হবে, বাট আমি একটা জিনিস এখনো মনে করছি, এখনো ভাবছি যে যদি স্বচ্ছভাবে সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে পার্টির যে চিন্তা চেতনা, যে সমাজতন্ত্রের লক্ষ্যে যে গণতন্ত্রের সংগ্রাম, সেটা যদি আগায় নিতে হয়, পার্টিকে এই বর্তমান যে স্বৈরাচারমূলক সিভিল সরকার চেপে বসে আছে, গণতন্ত্রের নাম দিয়ে মুক্তিযুদ্ধের মুখোশ পরে বসে আছে, কিন্তু মৌলবাদকে লাই দিচ্ছে, আশকারা দিচ্ছে, এইদের বিরুদ্ধে প্রতিরোধে যেতে হবে। কমিউনিস্ট পার্টি কখনোই মানে সাধারণভাবে আন্দোলন করে রাজনীতি করে আগাইতে পারে না। কমিউনিস্ট পার্টিকে প্রতিরোধের ভিতর দিয়ে আগাইতে হয়। সারা ওয়ার্ল্ডে তাই হয়েছে। আমাদের দেশে যদি কমিউনিস্ট পার্টি এরশাদ আমলের মতো করে প্রতিরোধ আন্দোলনের নামে, তাহলে হয়তো আরো নতুন তাদের সৃষ্টি হওয়ার সুযোগ পাবে। আজকে যারা জেলে যাচ্ছে তারা বেরিয়ে এসে আরো ব্যাপক আন্দোলন তৈরি করার সুযোগ পাবে। কিন্তু পার্টির মধ্যে যে দোদুল্যমানতা, পার্টির ভিতরে যে দ্বিধা বিভক্তি অন্তবহমান, সেটা আমরা না দেখলে চলবে না, আমাদেরকে বুঝতে হবে। কোনো আন্দোলন দাঁড়াচ্ছে না একমাত্র কারণেই, তারা কেউ একটা হচ্ছে না, একটা হতে পারছে না। তাদের ভিতরে নানান রকমের প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো দূর করতে হবে। আপনার কাছে আমি এখন একটু আলোচনার জন্য যেতে চাই বকুল ভাইয়ের কাছে। বকুল ভাই, কথা শুনি, বকুল ভাইয়ের কথা শুনি। হ্যাঁ, শেষ আলোচনার সুযোগ আপনার। এই সেটি হচ্ছে আমাদের হাতে সময় খুবই কম, সংক্ষেপে আপনি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং তাজুল ভাইয়ের প্রাসঙ্গিকতা বিষয়টা নিয়ে আপনার শেষ বক্তব্যটা আমরা আপনার কাছ থেকে আশা করছি, বকুল ভাই। আচ্ছা, আমি সকলের আলোচনা তো শুনলাম। আমি একটা প্রসঙ্গ আবারও বলতে চাই যে রাজনৈতিক জীবন বলেন, ব্যক্তি জীবন বলেন, সমাজ পরিবর্তন বলেন, দুটো জিনিস ব্যক্তি জীবনে খুব প্রয়োজন। একটা হচ্ছে নিজের বিশ্বাসের প্রতি দৃঢ় থাকা, আর একটা হচ্ছে সততাটা। আর এই দুটো জিনিসকে যদি আমরা শ্রদ্ধা করতে শিখি, তাহলে আমি ভাববো যে আজকে তাজুল ভাইকে নিয়ে যে আলোচনাটা করছি তার প্রতি শ্রদ্ধাটা জানানো যাবে।
হুম, হুম। আমাদের আগে আলোচকরা বলছেন যে বাম ধারার যে সমস্যাগুলো নিয়ে, এটা কিন্তু একেবারেই মানে এটা ছিল সব সময়। আমরা এটা ভিতরে মনে হবে যে যখন আমাদের তুঙ্গ রাজনীতি, ছাত্র রাজনীতি বলেন 84-85 দিকে, বা আবারও আমরা যখন কিছুটা বেগমনা 87-88 দিকে, তখনও কিন্তু ভেতরের অনেকেই বিভিন্ন দলের সাথে, বিভিন্ন গোষ্ঠীর সাথে তাদের ব্যক্তি স্বার্থ নিয়ে কিন্তু আলোচনা করে গেছে। এগুলো নতুন কিছু না। প্রশ্নটা হচ্ছে যে সততার জায়গাটা, কমিটমেন্টের জায়গাটা যেটা তাজুল ভাই দেখাই গেছে, এটার অভাব আজকের। এবং আজকের যদি ছাত্র ইউনিয়ন বা আজকের যারা বামের এই যে ছোট হলো শক্তি নিয়ে লড়াই করছে, এটাকে যদি সেই সততার জায়গার থেকে, কমিটমেন্টের জায়গা থেকে যদি লড়াইটা আগানো যায়, তাহলে কিন্তু আমাদের সংখ্যাটা বাড়বে। আরেকটা বিষয় আমি একটু বলতে চাই, আমি এটা আমাদের দেশের ছাত্রদেরকে সবসময় বলি, যাদের বামের সাথে যুক্ত ছাত্র যারা, তাদেরকেও বলি যে বিশ্ব কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু 40 বছর আগে যে ছাত্র রাজনীতি করে আসছি, সেই জায়গায় ছাত্র রাজনীতি আর ফিরবে না। কাঠামোটা চেঞ্জ হয়ে গেছে, যুগটা চেঞ্জ হয়ে গেছে। আজকে কিন্তু সিম্পল ক্যাপিটালিস্টিক ওয়ার্ল্ড নাই, ইটস এ টেকনোলজিক্যাল ওয়ার্ল্ড। এই জায়গাগুলো কিন্তু আমাদের এখানেও যেটা আলোচনা করছেন, তারাও বোধহয় ধারণ করছি কিনা আমরা পরিপূর্ণভাবে, সেটা ভেবে দেখতে হবে আর কি। সেই জায়গাটা আমি দুটো প্রসঙ্গ বলে জাস্ট 1 মিনিট শেষ করব। হুম, সেটা আজকে দেখেন যে আজকে মৌলবাদীরা টেকনোলজিটাকে কিভাবে ব্যবহার করছে। আপনি ইউটিউব খুললে দেখবেন ভণ্ড মৌলানাদের মেয়েদের সম্পর্কে অশালীন উক্তিগুলো একেবারেই মানে ভরপুর বলা যায়। ঠিক সেই জায়গাতে তাদের বিরুদ্ধে দাঁড়ায়, তাদের সেই ভণ্ডামি গুলোকে কি আমরা কোনোভাবে এই টেকনোলজি দিয়েই কি মোকাবেলা করতে পারছি? এগুলো ভেবে দেখার সময় আসছে। আমরা ঘরোয়াভাবে বসে অনেক বিপ্লবের কথা বলতে পারবো, কিন্তু প্রতিদিনকার কাজগুলো যদি সেই দিকে না যায়, আমি এখনো বলি যে আমি হয়তো সক্রিয় কর্মী না, কিন্তু এমন কোন দিন নেই যে হয়তো দেশের কোন একজন ছাত্রের সঙ্গে ফোন করে কথাটা জিজ্ঞেস করি না। আমার যে স্কুলগুলোর সে কোনো একটা ছাত্রের সাথে কথা, এই প্রসঙ্গ নিয়ে আলাপটা করি না। এই কাজগুলো যদি আমরা এখনো করি, প্রতিদিনকার কাজগুলো, সততার কাজগুলো, নিয়মের কাজগুলো, মানুষের অধিকারের কাজগুলো, ছাত্রদের কাজগুলো, হ্যাঁ, এবং তার সাথে যদি আধুনিকতার যেটা টেকনোলজির ছোঁয়াটা, তাকে যদি মেলানো যায়, তাহলে হয়তো আবারও নতুন করে আমরা যারা এক সময় তাজুল ভাইকে দিয়ে উদ্বুদ্ধ হয়েছিলাম, নতুন আর একটা প্রজন্ম আবারও নতুন করে উদ্বুদ্ধ হতে পারে, পরিবর্তন আসতে পারে, এবং আসতে পারে না, হয়তো আসবেই। এই বিশ্বাসটা এখনো ধারণ করি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ বকুল ভাই। এখন আমাদের হাতে একেবারে সময় নাই, তবুও আমরা একেবারে শেষের দিকে অনুষ্ঠানের, তো আমি 1 মিনিটের মধ্যেই আমাদের কমরেড তাজুলের স্মৃতির প্রতি শেষবার মতো শ্রদ্ধা জানানোর জন্য এবং আমাদের দর্শক এবং যারা শুনছেন তাদের প্রতি আহ্বান জানিয়ে বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। শুরুতেই কাকুলি বিশ্বাস, আমাদের কাকুলের দিকে বলার আহ্বান জানাচ্ছি। সময় 1 মিনিট প্রত্যেকের জন্য। কাকুলি দি। তাহলে আনমিউট করতে হবে। ধন্যবাদ হারুন। আমি সশ্রদ্ধ চিত্তে আবারও স্মরণ করতে চাই তাজুল ইসলামকে। আমাদের আমাদের যারা আজকে আলোচনা করেছেন, বিশেষ করে শেষে যে বকুল ভাই আলোচনা করেছেন, আমাদের যে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, আমাদের যে এখন চতুর্থ শিল্প বিপ্লবের পথে আমরা যে এগিয়ে চলেছি, এই সময় যে আমাদের আসলে টেকনোলজির দিকে আরো বেশি করে নজর দিতে হবে, সেই দিকেই আমাদেরকে আরো বেশি করে ধাবমান হতে হবে। এবং আমরা আশা করব সামনে আমাদের জন্য সুদিন অপেক্ষা করছে, নিশ্চয়ই আমরা আবার সূর্যের আলো দেখতে পাবো, সেই আশাবাদ ব্যক্ত করছি। তাজুলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তাজুল ইসলামের প্রতি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমায় যদি বলতে যাই, আমি ওই কাকলির বক্তব্যটাকে আমি বললাম, সাথে একটু যোগ করি এইটুকু যে তাজুল ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানাতে হলে তাজুল ভাইয়ের অনুসারীদের মধ্যে যারা এখনো পদাতিক বাহিনীর মতো লড়াইয়ে রত আছে, আমাদের নানা ধরনের সহযোগিতা আমরা করছি। তারপরেও মানে বিভিন্ন কাজে আমরা তাজুল ভাইয়ের আদর্শকে বাস্তবায়নের চেষ্টা যতই করি, তার পাশাপাশি এই পদাতিক বাহিনীর মতো যারা লড়াই সংগ্রামে আছে তাদেরকে
বিভিন্নভাবে যদি সহযোগিতা করতে পারি সেটাই হবে আমাদের এখন খুব করণীয় বলে আমি মনে করি। তাজুল ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানাতে গেলে ওইটুকুও যোগ করা দরকার। এবং আজকে প্রগতি টিভিকে এই ধরনের একটা অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ জানিয়ে এবং শুভকামনা জানাচ্ছি তার প্রগতি টিভির ভবিষ্যতের জন্য। ধন্যবাদ। ধন্যবাদ জাকির হোসেন বাচ্চু ভাই। আসলে তাজুল ভাই যে পথ দেখাই গেছেন বিপ্লবী আত্মত্যাগের মধ্যে দিয়ে, 37 বছরের বিপ্লবী আত্মত্যাগের পরেও আজকেও আমরা তাকে স্মরণ করি। তিনি যে বীজটা বপন করে গেছেন, আমরা আশা করতেছি বর্তমানে যারা ছাত্র আন্দোলন করতেছেন, শ্রমিক আন্দোলন করতেছেন, খেতমজুর আন্দোলন করতেছেন, তাজুল ভাই এই আদর্শকে ধারণ করেই আমরা আশা করতে পারি যে সমাজ পরিবর্তন দিকে এগিয়ে যাবেন। এবং এই ক্ষতিটা তো আমাদের মাঝে রয়েই গেছেন। তাজুল ভাইয়ের মতো একজন শ্রমিক নেতা এখন আমাদের খুবই দরকার ছিলেন। টেক্সটাইল, সিনিকল, পাটকল সহ যে কলগুলো বন্ধ হয়ে যাচ্ছেন, এই লড়াই সংগ্রামে তাজুল ভাইয়ের মেধাবী আন্দোলনের মধ্যে দিয়ে তিনি যেটা করতে পারতেন, আমরা আশাবাদ ব্যক্ত করি আমরা সমাজ পরিবর্তনের দিকে এগিয়ে যাবই। বিপ্লবী তাজুল সালাম এবং প্রগতি টেলিভিশনকে বিপ্লবী অভিনন্দন জানাই এই ধরনের অনুষ্ঠান করার জন্য, এবং আগামীতেও এই প্রগতির চাকাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য প্রগতি টেলিভিশন ধন্যবাদ। অক্লান্ত চেষ্টা চালিয়ে যাবেন। ধন্যবাদ। ধন্যবাদ বাচ্চু ভাই। এখন শেষ 1 মিনিটের জন্য বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি লেখক ও কবি মোহাম্মদ আলী সিদ্দিকী ভাই। এক মিনিট কোথায় গেল? আচ্ছা, যেই উদ্যোগটা 1985 সালে নেওয়ার পরে আর এগিয়ে নিতে পারেনি রাজনৈতিক ডামাডোলের কারণে, ব্যস্ততার কারণে এবং পরবর্তীতে কর্মজীবনের কারণে, সেই উদ্যোগটা আমি গত কিছুদিন ধরে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছি। তাজুল স্মৃতি পাঠাগারটা আবার দাঁড় করানোর জন্য চেষ্টা করছি। আমি হয়তো সহসা বা আগামী বছরের তাজুল স্মৃতি পাঠাগারের ব্যাপারে হয়তো আরো পরিপূর্ণ তথ্য দিতে পারবো। এটা আমার একটা স্বপ্ন ছিল তাজুল স্মৃতি পাঠাগার করার জন্য। আমি সেই উদ্যোগটা নিয়েছি। আশা করছি তাজুল ভাইয়ের স্মৃতির প্রতি যে শ্রদ্ধার্ঘ 85 সালে দিয়েছিলাম, 84 সালে দিয়েছিলাম, সেটা পরিপূর্ণ বাস্তবায়ন করতে পারবো। সেই উদ্যোগটা চলছে। আমরা থেমে নেই, আমিও আশাবাদী, আমি থেমে নেই বকুল ভাই, কিন্তু ক্ষোভ আছে। আপনিও জানেন কেন ক্ষোভটা, বাচ্চু ভাইও জানেন কেন ক্ষোভটা আছে। যাই হোক, তারপরে কিন্তু থেমে নেই। আমি ফর্ম চেঞ্জ হয়েছে, আগে এক সময় মাঠে ঘাটে দৌড়াতাম, এখন কলম ধরেছি, কলম দিয়ে যা করার করছি। তো স্বপ্ন দেখছি হয়তো প্রগতি লেখক সংঘ আমেরিকাতে নিয়ে আসবো, সেটাও হবে। বসে থাকবো না, চলবে আমাদের সংগ্রাম বিভিন্ন। ধন্যবাদ আলী, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমরা কমরেড তাজুলের আদর্শকে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আপনার যে উদ্যোগ সে তার সফলতা কামনা করি। বকুল ভাই 1 মিনিটে যদি আপনি বলেন, এরপরে আমাদের অনুষ্ঠান আমরা শেষ হয়ে যাবে। আমি আবারও বলি যে আমরা যারা তাজুল ভাইকে ধারণ করি, সেটা সেই তাজুল ভাইয়ের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা আমরা দেখাতে পারি যদি প্রতিদিন আমি কথাটাই বলছি যে একজন নতুন ছাত্র, একজন তরুণ, তাদের কাছে 1 মিনিট হোক, 2 মিনিট হোক, 4 মিনিট হোক, এখান থেকে কল করে যদি তাজুল ভাই সম্পর্কে আলোচনা করা যায়, আজকে যে এই ডিজিটাল নিরাপত্তা আইন নামে যে আর একটা খড়গ ঝুলায় রাখছে স্বৈরতন্ত্রের, এগুলোর বিরুদ্ধে যদি কথা বলা যায়, তাহলে আমরা একজন করে হলেও নতুন পথযাত্রী আমাদের পরবর্তী প্রজন্মের জন্য তৈরি করতে পারবো, এবং তার মধ্য দিয়ে তাজুল ভাইকে সর্বোচ্চ শ্রদ্ধা জানানো যাবে। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ বকুল ভাই। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন এবং শুনেছেন, আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আজকে যারা অতিথি, আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রগতি টেলিভিশনের পক্ষ থেকে। আপনাদের সকলের সাথে আবার আরো অন্য কোনো অনুষ্ঠানে আবার আমাদের দেখা হবে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমাদের এই অনুষ্ঠান আমরা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।